ছাত্ররা, আজকে আমরা জানবো যে অক্সো অ্যাসিডগুলোর আম্লিক চরিত্র। অক্সো অ্যাসিডগুলো আমরা আগের ভিডিওতে পড়েছি, অক্সো অ্যাসিড কোনগুলো হয়, তাদের আম্লিক চরিত্র। হ্যাঁ, এখানে বলি, যদি একই জারণ অবস্থায় থাকে, যেমন এখানে দেখো HOCl, এখানে ক্লোরিনও +1 জারণ স্তরে আছে, ব্রোমিনও +1 জারণ স্তরে আছে, আয়োডিনও +1 জারণ স্তরে আছে। একই জারণ অবস্থায় থাকা অবস্থায় মনে রাখবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে বা তড়িৎ ঋণাত্মকতা হ্রাসের সঙ্গে কিন্তু আম্লিক চরিত্র হ্রাস পায়। দেখো এখানে ক্লোরিন থেকে ব্রোমিনের পারমাণবিক সংখ্যা বেশি, ব্রোমিন থেকে আয়োডিনের পারমাণবিক সংখ্যা বেশি। আবার যদি তুমি সাইজ দিয়ে বলো, ক্লোরিনের চেয়ে ব্রোমিনের সাইজ বড়, ব্রোমিনের চেয়ে আয়োডিনের সাইজ বড়, ফলে আম্লিকতা কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। বোঝা গেল? এটা গেল। আরেকটা হলো, যদি আমি জারণ সংখ্যা দিয়ে বলি, দেখো এখানে প্রত্যেকটাতে কিন্তু ক্লোরিন আছে। হ্যাঁ, মনে রাখবে একই যদি হ্যালোজেন থাকে, কিন্তু জারণ স্তর যদি বা জারণ সংখ্যা যদি বাড়ে, আম্লিকতা বাড়বে। এখানে +1 জারণ স্তর, +3, +5, +7, জারণ স্তর যত বাড়ছে আম্লিক চরিত্র তত বাড়বে। ঠিক আছে, এটা বোঝা গেল। এখন আমরা চলে যাচ্ছি যে এটা ব্যাখ্যাটা কী করে করব। দেখো এই সিএলওর অনুবন্ধী ক্ষারক কী হবে, সিএলও মাইনাস, মানে H+ ছেড়ে দেওয়ার পর, H+ ছেড়ে দেওয়ার পর যেটা পরে থাকছে সেটা হলো অনুবন্ধী ক্ষারক। সিএলও মাইনাসটা অনুবন্ধী ক্ষারক, এখানে ClO2 মাইনাসটা অনুবন্ধী ক্ষারক, ClO3 মাইনাসটা অনুবন্ধী ক্ষারক, ClO4 মাইনাসটা অনুবন্ধী ক্ষারক। বোঝা গেল? এটা যেহেতু তীব্র অ্যাসিড, কাজে তার অনুবন্ধী ক্ষারক কী হবে, দুর্বল হবে, মানে ClO4 মাইনাসটা কী হবে, দুর্বল হবে। ঠিক আছে, বোঝা গেল? দুর্বল হবে মানে বলতে চাইছি যে তোমার ক্ষারীয় চরিত্র দুর্বল হবে। ঠিক আছে, কিন্তু সুস্থিত বেশি হবে। এটা কেন বলো তো? কারণ যেইমাত্র মাইনাস হলো, এই মাইনাসটা কিন্তু 4টে অক্সিজেনের মধ্যে ডিলোক্যালাইজ হবে, মানে ছড়িয়ে পড়তে পারবে। কিন্তু এখানে যে মাইনাসটা হবে, হ্যাঁ, মানে অক্সিজেনের উপরই মাইনাসটা হবে, এই মাইনাসটা 3টে অক্সিজেনের মধ্যে তোমার কী বলো, রেজোনেন্স হতে পারবে, মানে ছড়িয়ে পড়তে পারবে। তা আস্তে আস্তে যত অক্সিজেন কমবে, মাইনাসটা তত ছড়াতে কম পারছে, তত আম্লিকতা কমে যাচ্ছে। বোঝা গেল? মানে সেটাই তত তীব্র অ্যাসিড হবে যেটা H+ ছাড়ার পর, যেটার ক্ষেত্রে H+ ছাড়ার পর সুস্থিত অনুবন্ধী ক্ষারক দেবে। ঠিক আছে, তাহলে অনুবন্ধী ক্ষারক এটা সবচেয়ে বেশি সুস্থিত, তারপরে এটা এইভাবে চলছে। এখন আমরা চলে জারণ ক্ষমতার ক্রম। জারণ ক্ষমতার ক্রম কিন্তু উল্টোটা হবে। মনে রাখবে, যে যত কম তীব্র অ্যাসিড তার জারণ ধর্ম তত বেশি। কেন বলো তো? কারণ এটা তো সবচেয়ে সহজে H+ ছাড়ে, মানে কি এর বিজারণ ধর্ম বেশি। ঠিক আছে, তাই এটা যেহেতু H+, মানে এটা যেহেতু দুর্বল অ্যাসিড, কাজে H+ HClO4 থেকে কম ছাড়তে চাইবে, মানে এটার জারণ ধর্ম সবচেয়ে বেশি, আর HClO4 এর জারণ ধর্ম সবচেয়ে কম। এখন আমরা চলে যাচ্ছি আন্তঃহ্যালোজেন যৌগ। আচ্ছা, এখানে তাপীয় স্থায়িত্বটা একটু বলে নিই। তাপীয় স্থায়িত্ব কিন্তু HClO থেকে HClO2 তাপীয় স্থায়িত্ব বেশি, HClO3 থেকে HClO4 তাপীয় স্থায়িত্ব আরও বেশি। কেন? কারণ যত বেশি তোমার তীব্র হচ্ছে, হ্যাঁ, আম্লিকতা, তার স্থায়িত্ব তত বেশি হবে। মানে বলতে চাইছি যে এখানে তোমার ক্লোরিন যত উচ্চ জারণ স্তরে থাকবে, তার তাপীয় স্থায়িত্ব তত বেশি হবে। এখানে +7 জারণ স্তরে আছে, ফলে তার তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি। এখন আমরা চলে যাচ্ছি আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগ মানে দুটো হ্যালোজেনের মধ্যে যৌগ। এই দেখো, এই যে ক্লোরিন একটা হ্যালোজেন, ফ্লোরিন একটা হ্যালোজেন, আবার ব্রোমিন একটা হ্যালোজেন, ফ্লোরিন একটা হ্যালোজেন, এগুলোকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। দুটোই তো হ্যালোজেন মৌল। এখন আন্তঃহ্যালোজেন যৌগ 4 ধরনের হতে পারে। একটা হলো, দেখো, একটা এক্সের সঙ্গে একটা এক্স ডে মানে দেওয়া হলো কেন? কারণ দুটো হ্যালোজেন আলাদা বোঝানোর জন্য। এখানে একটা বলি যে যেটা প্রথমে থাকছে এটা কম তড়িৎ ঋণাত্মক, আর যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সেটা কিন্তু এক্স ডেসটা হলো বেশি তড়িৎ ঋণাত্মক, আর এক্সটা হলো কম তড়িৎ ঋণাত্মক। যেটা কম তড়িৎ ঋণাত্মক সেটা কিন্তু কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, আর যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সেটাই কিন্তু ঘিরে থাকবে। দেখো, হ্যাঁ, যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সেটা কেন্দ্রীয় পরমাণুকেই ঘিরে থাকবে। তাহলে 4 ধরনের হয়। হ্যাঁ, একটা হলো একটা এক্স ডেসের সঙ্গে, একটা এক্স 3টে এক্স ডেসের সঙ্গে যুক্ত হয়েছে, একটা এক্স মানে কেন্দ্রীয় হ্যালোজেন 5টা এক্স ডেসের সঙ্গে যুক্ত হয়েছে, একটা এক্স 7টা এক্স ডেসের সঙ্গে যুক্ত হয়েছে। তা 4 ধরনের হচ্ছে, এটা বোঝা গেল। এখন নামকরণটা কি করে করব? নামকরণটা হলো যেটা বেশি তড়িৎ ঋণাত্মক, মানে যেটা কেন্দ্রীয় হ্যালোজেন, কেন্দ্রীয় পরমাণু, তার নাম আগে লিখবো, যেমন আয়োডিন। হ্যাঁ, আর যেটা বেশি তড়িৎ ঋণাত্মক তার সেটা হ্যালাইড হিসেবে লিখবো, যেমন ক্লোরাইড।
এখন প্রশ্ন হলো কটা ক্লোরাইড আছে? 3টে, এজন্য আয়োডিন ট্রাইক্লোরাইড। আয়োডিন ট্রাইক্লোরাইড, ট্রাই মানে 3টে, আয়োডিন ট্রাইক্লোরাইড, এভাবে নাম করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে দুটো হ্যালোজেনের মধ্যে ব্যাসার্ধের অনুপাত যত বেশি হবে, মানে আমি বলতে চাইছি যেটা কেন্দ্রীয় হ্যালোজেন তার ব্যাসার্ধ ডিভাইডেড বাই তাকে ঘিরে রয়েছে যে হ্যালোজেন তার ব্যাসার্ধ, এই অনুপাতটা যত বেশি হবে, মনে রাখবে কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে তত বেশি হ্যালোজেন থাকতে পারবে। দেখো এখানে ফ্লোরিন আর আয়োডিনের মধ্যে আয়োডিনের ব্যাসার্ধ সবচেয়ে বেশি আর ফ্লোরিনের ব্যাসার্ধ সবচেয়ে কম, ফলে দেখো ম্যাক্সিমাম মানে 7টা ফ্লোরিন আয়োডিনের চারদিকে ঘিরে থাকতে পারছে, কারণ ব্যাসার্ধ অনুপাত সবচেয়ে বেশি, এই জন্য IF7 সম্ভব, কিন্তু IF7 যৌগ সম্ভব। এখন আমরা চলে যাচ্ছি 4 ধরনের হ্যালোজেন কিভাবে আমরা প্রস্তুত করব। স্ট্রাকচারটা আমরা পরে আবার পড়ব। যেমন এই যে যখন এক্স ডেস টাইপের যখন হবে তখন সরলরৈখিক হবে, মানে একটার সঙ্গে একটা তো সমযোজী বন্ধন। এক্সের সঙ্গে এক্স ডেস সমযোজী বন্ধন কীভাবে তৈরি হবে? এক্সের পি অরবিটালের সঙ্গে এক্স ডেসের পি অরবিটালের মুখোমুখি, মানে হেড অন ওভারলেপ হবে, মুখোমুখি অভিলেপন হয়ে সরলরৈখিক গঠনের এক্স ডেস গঠন করবে। আমি একটা প্রস্তুতির একটা বিক্রিয়া লিখেছি, অনেকগুলো আছে। আচ্ছা, এখানে বলি প্রস্তুতি সরাসরি যুক্ত হয়ে প্রস্তুত হতে পারে, যেমন Cl2 গ্যাসের সঙ্গে ফ্লোরিন গ্যাস 473 কেলভিনে তুমি যদি মিশিয়ে উত্তপ্ত করো তাহলে দেখো 2ClF, মানে ক্লোরিনের সঙ্গে ফ্লোরিনের সিঙ্গেল বন্ড হয়ে গেল। হ্যাঁ, এটা গেল একটা। আবার এক্স ডেস 3, মানে একটা এক্সকে ঘিরে 3টে এক্স ডেস আছে, এটা শেপটা কী হবে? টি আকৃতির। এখানে বলি এখানে কিন্তু এক্স পরমাণুটি মানে কেন্দ্রীয় পরমাণুটি কিন্তু sp3d সংকরায়িত। sp3d সংকরায়িত হলে কি হয়? ট্রাইগোনাল বাইপিরামিড। sp3d সংকরণ হয়ে যায় ট্রাইগোনাল, মানে এই যে ফ্লোরিন আর দুটো নিঃসঙ্গ জোড়, এই 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 তিনটেকে যোগ করলে একটা ত্রিভুজ হচ্ছে, কাজে ট্রাইগোনাল। আর বাইপিরামিড মানে উপরে একটা ফ্লোরিন নিচে একটা ফ্লোরিন, মানে উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড, এই জন্য sp3d সংকরায়ন হচ্ছে। sp3d সংকরণ হচ্ছে এখানে 5টা sp3dর মধ্যে দুটো sp3dর মধ্যে দুটো নিঃসঙ্গ জোড় আছে, একটা sp3d ফ্লোরিনের সঙ্গে সিগমা বন্ড করলো আর বাকি দুটো sp3d দুটো ফ্লোরিনের সঙ্গে সিগমা বন্ড করলো, মানে এই দুটো বন্ড হলো অ্যাক্সিয়াল বন্ড আর এই ফ্লোরিন বন্ডটা হলো ইকুইটোরিয়াল বন্ড। যাই হোক, একটা উদাহরণ দিলাম। ফ্লোরিন হলো ব্রোমিন তরলের সঙ্গে 3F2 মানে গ্যাস মিশিয়ে, এখানে বলি যে ফ্লোরিনটা তো খুবই সক্রিয়, তুমি নাইট্রোজেন গ্যাস মিশিয়ে বিক্রিয়াটা করাতে হবে, তাহলে ব্রোমিনের সঙ্গে ফ্লোরিনের বিক্রিয়া BrF3 হয়ে গেল, ব্রোমিন ট্রাইফ্লোরাইড। ঠিক আছে, এটা একটা উদাহরণ আমি দিলাম প্রস্তুতি। এখন আমরা চলে যাচ্ছি X5, মানে এক্সকে ঘিরে 5টা হ্যালোজেন আছে, এটা কিন্তু কেন্দ্রীয় পরমাণু, মানে এক্স কিন্তু তোমার থাকবে বা sp3d2 সংকরায়িত থাকবে, sp3d2 সংকরায়িত। ঠিক আছে, আচ্ছা, এখানে এক্সকে ঘিরে 5টা এক্স ডেস থাকবে আর আরেকটা sp3d2তে, মানে 6টা sp3d2 হবে, তো 5টা sp3d2 তো এক্স ডেসের সঙ্গে বন্ধন করলো সমযোজী বন্ধন, আর ষষ্ঠ sp3d2তে একটা নিঃসঙ্গ জোট থাকবে, মানে কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ জোটটা থাকবে। এখানে আমি বলি এই প্রস্তুতি দেখো, এখানে KBr মানে পটাশিয়াম ব্রোমাইডের সঙ্গে ফ্লোরিনের বিক্রিয়ায় 625 কেলভিন তাপমাত্রায় কী হয়ে গেল? KF পটাশিয়াম ফ্লোরাইড আর BrF5, তাহলে দেখো ব্রোমিন প্যান্টাফ্লোরাইড হলো। তারপরে আমরা চলে যাচ্ছি চতুর্থ টাইপ X7, মানে এক্সকে ঘিরে 7টা হ্যালোজেন পরমাণু ঘিরে আছে, 7টা হ্যালোজেন পরমাণু, এটা পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। দেখতে কীরকম হবে? এই যে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, উপরে একটা পিরামিড নিচে একটা, মানে এই যে পঞ্চভুজে 5টা কর্নারে 5টা হ্যালোজেন থাকবে, উপরে একটা হ্যালোজেন নিচে একটা হ্যালোজেন, আর ঠিক পঞ্চভুজ যেটা তার ঠিক কেন্দ্রে থাকবে কেন্দ্রীয় পরমাণুটা, মানে এক্স পরমাণুটা। ঠিক আছে, একটা উদাহরণ দেখো, I2 + 7F2 573 কেলভিনে যদি তুমি গরম করো, সরাসরি মিশে গিয়ে IF7 মানে IF7 তৈরি করলো। ঠিক আছে, এগুলো গেল। এখন আমি বলি যে আন্তঃহ্যালোজেন যৌগগুলোর বৈশিষ্ট্য, তাদের মধ্যে কিন্তু সমযোজী বন্ধন থাকে, এই যে এক্স আর এক্স ডেসের মধ্যে সমযোজী বন্ধন থাকে, কারণ দুটোরই তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম, সমযোজী বন্ধন থাকে। ডায়াম্যাগনেটিক হয় কারণ সব ইলেকট্রন জোড়ায় আছে, হ্যাঁ, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, কাজে এরা ডায়াম্যাগনেটিক। কেন্দ্রীয় পরমাণুটা কিন্তু কোনটা হবে বলো তো? যার তড়িৎ ঋণাত্মকতা কম আর যার সাইজ বড় সেটাই কিন্তু কেন্দ্রীয় পরমাণু হবে দুটোর মধ্যে। অষ্টকের প্রসারণ কিন্তু ফ্লোরিন পারবে না। কেন ফ্লোরিন পারবে না? ফ্লোরিনে তো ডি নেই,
হ্যাঁ, কাজে ফ্লোরিন শুধুমাত্র ওই তোমার মানে কেন্দ্রীয় পরমাণু যদি হবেও তো না। হ্যাঁ, ফ্লোরিন তোমার যেহেতু প্রসারণ করতে পারে না, ডি নেই বলে, কেন্দ্রীয় পরমাণু কিন্তু ফ্লোরিন বাদ দিয়ে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাই কেন্দ্রীয় পরমাণু হবে। এবং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের তো ডি আছে, ডি কক্ষক আছে, ফলে তারা কিন্তু অষ্টকের প্রসারণ ঘটাতে পারে। এজন্য তাদের ক্ষেত্রে কিন্তু তোমার কি বলে, এই সবগুলো টাইপই হবে, তাই না? এই যে তিনটে টাইপ, হ্যাঁ তিনটে টাইপই তো হবে, কারণ এই তিনটের ক্ষেত্রে অষ্টকের প্রসারণ হচ্ছে, তাই না? অষ্টকের প্রসারণ করছে। এই জন্য 5 আর 6, সেখানে টোটাল 6টা পরমাণু আছে, এখানে টোটাল 8টা পরমাণু আছে। ঠিক আছে, অষ্টকের প্রসারণ মানে কেন্দ্রীয় পরমাণুর বাইরে তোমার কি আছে, 8টা ইলেকট্রনের বেশি আছে আর কি। যেমন এখানে দেখো ব্রোমিনের চারদিকে 2, 4, 6, 7, 8, 9, 10টা ইলেকট্রন। বুঝতে পারছো, মানে কি অষ্টকের প্রসারণ করতে পারছে, ফ্লোরিন পারছে না। পরমাণুর আকার কেন্দ্রীয় পরমাণুর আকার বড় হতে হবে, নাহলে তাকে ঘিরে হেলুজেনগুলো থাকবে কি করে? তাহলে কেন্দ্রীয় হেলুজেন পরমাণুটার আকার বড় হতে হবে। সক্রিয়তা কিন্তু তোমার সক্রিয় হয় এগুলো, মানে ধরো ফ্লোরিনের থেকে কিন্তু তোমার সিএলএফ কিন্তু, মানে F2-র চেয়ে সিএলএফ কিন্তু, এই যে সিএলএফ, F2-র থেকে সিএলএফ কিন্তু অধিক সক্রিয়। কেন বলো তো? F2-র মধ্যে দুটো ফ্লোরিনের মধ্যে তো দুটো ফ্লোরিনই তো কি তড়িৎ ঋণাত্মকতা সেম, ফলে বন্ধনটা ধ্রুবীয় হচ্ছে না। কিন্তু এই বন্ধনটা কিন্তু কিছু ধ্রুবীয় হচ্ছে। কেন? ক্লোরিনের চেয়ে ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, ফলে কী হচ্ছে, সক্রিয়তা বেড়ে যাচ্ছে। হেলুজেন যৌগগুলোর সক্রিয়তা বেড়ে যাচ্ছে। ভৌত অবস্থা মনে রাখবে, এরা কঠিন, তরল, গ্যাসীয় 3 রকমই হতে পারে। ঠিক আছে, ভৌত অবস্থা 3 রকমই হতে পারে। তাপীয় স্থায়িত্ব কিন্তু কি হচ্ছে তোমার, বেড়ে যাচ্ছে। তাপীয় স্থায়িত্ব এখানে কমে যাবে, কারণ দুটো ফ্লোরিন যদি হতো তাহলে বন্ধনটা কি হতো, তোমার বন্ধন দৈর্ঘ্য কম হতো। হ্যাঁ, আর সমযোজী বন্ধন, আর সবচেয়ে বড় কথা, যদি দুটোই ফ্লোরিন হতো তাহলে পি অরবিটালের সঙ্গে পি অরবিটালের অভিলেপনের মাত্রা বেশি হতো, কারণ দুটো সাইজ তো সেম। আর কিন্তু ফ্লোরিনের পি অরবিটালের চেয়ে বড়, ফলে অভিলেপনের জায়গা কিন্তু কম হবে। মানে বড় পি অরবিটাল ছোট পি অরবিটালের সঙ্গে সেইভাবে অভিলেপনটা হবে না। ফলে কি হবে তোমার, কি বললাম যে, আমি কি বলছিলাম, ভৌত অবস্থা বলছিলাম নাকি না? হ্যাঁ, তাপীয় স্থায়িত্ব, তাহলে তাপীয় স্থায়িত্ব কমছে। আচ্ছা, তাপীয় স্থায়িত্ব তাহলে কমে যাচ্ছে। আয়নায়ন মনে রাখবে, এরা দেখো মানে দ্রবণের মধ্যে আয়নিত হতে পারে। যেমন দেখো 2ICl আয়নিত হয়ে I+ICl-, অর্থাৎ কি হচ্ছে, আয়নিত হতে পারছে। হ্যাঁ, I+ICl-, দ্রবণের মধ্যে এইভাবে আয়নিত অবস্থায় থাকতে পারে। এখন বলি আর্দ্র বিশ্লেষণ মানে জলের সঙ্গে যখন বিক্রিয়া করে, তখন কিন্তু ওরা যদি এক্স টাইপ আন্তঃহেলুজেন হয় তাহলে XO-, হ্যাঁ, হাইপোহ্যালাইট দেবে। যদি X-3 হয় তাহলে হ্যালাইট দেবে, মানে XO2- দেবে। আর যদি X-5 হয় তাহলে XO3- দেবে, মানে হেলেট আয়ন দেবে। আর যদি X-7 হয় তবে পার হেলেট আয়ন দেবে, মানে XO4- দেবে। আমি এখানে একটু বলি, যেমন ধরো এখানে ICl, এটা কি টাইপ? X টাইপ। এটা জলের সঙ্গে দেখো HCl দিচ্ছে। এখন দেখো যেটা বেশি তড়িৎ ঋণাত্মক, আয়োডিনের চেয়ে ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, সেটা দেখো হ্যালাইড হিসেবে আসছে, HCl, মানে হাইড্রোজেন ক্লোরাইড, হ্যালাইড। আর যার তড়িৎ ঋণাত্মকতা কম, আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা কম, সেটা HOI হচ্ছে। HOI মানে তুমি যদি H+ ছেড়ে দাও তাহলে কি হচ্ছে, IO- হচ্ছে। তো আমি এটাই বললাম যে X টাইপ হলে দেখো XO- দিচ্ছে, মানে IO- দিচ্ছে। এটা যদি XD3 টাইপ হয় তাহলে XO2- দেবে। এটা যদি XD5 টাইপে হয় তাহলে XO3- দেবে জলের সঙ্গে বিক্রিয়ায়। আর এটা যদি XD7 টাইপের আন্তঃহেলুজেন হয় তবে XO4- দেবে। বোঝা গেল? সঙ্গে হ্যালাইট তো দেবেই, মানে যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সেটা কিন্তু হ্যালাইড রূপেই হবে। এই যে দেখো জলের সঙ্গে বিক্রিয়া, যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সেটা হ্যালাইড হলো, HCl হলো। আর যেটা কম তড়িৎ ঋণাত্মক সেটা এইভাবে প্রথমে অ্যাসিড হলো। যেমন HOI মানে তোমার হাইপো আয়োডিক, হ্যাঁ, আয়োডাস অ্যাসিড, তাই না? মানে HOCl হলে আমরা বলি হাইপোক্লোরাস অ্যাসিড, তাহলে এটা হাইপো আয়োডাস অ্যাসিড। ঠিক আছে।